হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা ডিসার্টেশন পেপার তৈরি করব, হাউ টু রাইট এ ডিসার্টেশন পেপার। একদম স্টেপ টু স্টেপ আলোচনা হবে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, যাদের এখনও ডিসার্টেশন পেপার রেডি হয়নি বা কিভাবে করব বুঝতে পারছো না, সম্পূর্ণ গাইডেন্সটা এই ভিডিও থেকে পাবে। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। কোনো একটি স্টেপ যদি বুঝতে অসুবিধা হয়, সেই স্টেপ তোমরা নিচের কমেন্ট বক্সে জানিও। আমরা সেই পার্টিকুলার স্টেপের ওপর আলাদাভাবে ভিডিও করব। কারণ ওভারঅল ডিসার্টেশনের যে পেপারটা বা ডিসার্টেশন তৈরি করার জন্য কোন কোন স্টেপ ফলো করতে হবে, এই সমস্ত স্টেপ, ওভারঅল সমস্ত স্টেপটা আমরা A to Z এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার পাশাপাশিও যেমন সিম্পল কথা যদি বলি যে কারোর ক্ষেত্রে হয়তো রিসার্চ গ্যাপ খুঁজতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ লিটারেচার রিভিউ করতে সমস্যা হচ্ছে, বা কারোর ক্ষেত্রে হয়তো রেফারেন্স কীভাবে দেবে বা কোন মেথডটা বা কোন পার্টটা ফলো করবে, রেফারেন্সের কোন স্টাইলটা ফলো করবে, সেটা হয়তো বুঝতে পারছো না। তো পার্টিকুলারলি এই ছোটো ছোটো পার্ট বা ছোটো ছোটো স্টেপে যদি সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেগুলো নিয়ে আমরা আলাদা করে ভিডিও করব। তাহলে আজকে শুরু করছি। আমরা একটা এক্সাম্পল আমাদের সামনে রাখবো, একটা উদাহরণ দিয়ে আমরা এই আজকে ডিসার্টেশন পেপারটা বোঝাবো যে কিভাবে একটা ডিসার্টেশন পেপার সিলেক্ট করবে প্রবলেম, সেই প্রবলেমকে নিয়ে কিভাবে তোমরা ডিসার্টেশন করবে। ডিসার্টেশন মানে কি আগে জানতে হবে। দেখো, ডিসার্টেশন মিনস হচ্ছে একটা ছোট্ট তোমাদের মিনি রিসার্চ রিপোর্ট, অর্থাৎ গবেষণার বলতে পারো হাতে খড়ি হচ্ছে তোমাদের এই ডিসার্টেশনের মধ্য দিয়ে। কারণ এতদিন পর্যন্ত তোমরা যে নলেজ পেয়েছো, যে রিসার্চ মেথড সম্পর্কিত যে নলেজ পেয়েছো, সেই নলেজকে এই ডিসার্টেশনে তোমার ফিল্ডে অ্যাপ্লাই করার একটা সময় চলে এসেছে। তাহলে তুমি এতদিন রিসার্চ মেথড সম্পর্কে যা জেনেছো সেটাকে ফিল্ডে এবার অ্যাপ্লাই করতে হবে। আর সেই অ্যাপ্লিকেশনটাই কিন্তু ডিসার্টেশন, অর্থাৎ তোমার ফিল্ডে রিসার্চ মেথডকে অ্যাপ্লাই করে গবেষণা করা। ওকে, এবং সেই গবেষণাটা অবশ্যই খুব ছোট পরিসরে, কারণ ডিসার্টেশন মানেই কিন্তু গবেষণার ছোট রিপোর্ট। আমরা এই ডিসার্টেশনের হাতে খড়ির মধ্য দিয়ে পরবর্তীতে আস্তে আস্তে এই পার্টটা বড় হয়, অর্থাৎ বড় ক্ষেত্র চয়েস করতে হয়। তো ডিসার্টেশনের ক্ষেত্রে সবসময়ই সে কারণে প্রবলেমটা খুব স্পেসিফিক এবং ছোট চয়েস করতে হয়। চলো শুরু করছি তাহলে। আমি সুশান্ত বিশ্বাস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। সমাজতত্ত্ব সম্পর্কিত যে কোনো তথ্য আমাদের চ্যানেল থেকে পাবে, এবং পরবর্তী কেরিয়ার গাইডেন্স বা সোশিওলজি নিয়ে কি কেরিয়ার আছে, সোশিওলজির পরে MSW না গ্র্যাজুয়েশনের পরে MSW না MA করাটা বেটার, এই সমস্ত সম্পর্কিত বিষয় আমি আমাদের চ্যানেলে আলোচনা করি এবং ওভারঅল গাইডেন্স দিই। সুতরাং যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর নিচের দেওয়া নম্বরে অলওয়েজ ওয়েলকাম, হোয়াটসঅ্যাপ আছে, তোমরা ফোনও করতে পারো। যে কোনো সমস্যা হলে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও। আচ্ছা, তাহলে প্রথমেই আমাদের যেটা বলি যে ডিসার্টেশনটা কি, যে ডিসার্টেশন হচ্ছে সোশিওলজি ডিসার্টেশন ইজ অরিজিনাল রিসার্চ প্রজেক্ট। এই যে ডিসার্টেশনে তুমি যেটা রিসার্চ করছো সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল, কারণ তুমি ফিল্ড থেকে ডেটা নেবে। দ্যাট রিকোয়ার সিস্টেমেটিক ইনকোয়ারি, কারণ প্রত্যেকটা রিসার্চের সিস্টেমেটিক একটা প্রসেসে আমাদের ইনকোয়ারি করতে হয়। ডিসার্টেশনও তাই, একটা সোশ্যাল ইস্যুকে সিস্টেমেটিক একটা প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে কী করতে হবে, রিসার্চ করতে হবে। ইট ইনভলভ আইডেন্টিফাইং এ টপিক, রিভিউং লিটারেচার, কী কী পয়েন্টে যেতে হবে, কী কী স্টেপ আমাকে ফলো করতে হবে। টপিক আইডেন্টিফাই করলাম, লিটারেচার রিভিউ করলাম সেকেন্ড স্টেপে, থার্ড স্টেপে গিয়ে ডেটা কালেক্ট করব, অ্যানালিসিস করব এবং ফাইন্ডিংস খুঁজবো। এটা হচ্ছে ওভারঅল আমাদের একটা জিস্ট, যে এই মেথডে বা এই সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। আমি ডেটা কালেকশন না করে তো আমি কখনো অ্যানালাইজ করতে পারবো না বা ফাইন্ডিংস খুঁজতে পারবো না। ওকে, সো বিলো আমরা এইবার এই ডিসার্টেশনের যে কমপ্লিট গাইডেন্স স্টেপের আমরা আলোচনা করব। প্রথম স্টেপ যেটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ফার্স্ট স্টেপ কি, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ এ সোশ্যাল ইস্যুস, ইউ হ্যাভ টু চুজ এ সোশ্যাল প্রবলেম। ওকে, চুজ এ স্পেসিফিক, রিলেভেন্ট অ্যান্ড রিসার্চেবল। স্পেসিফিক মানে খুব ছোট পরিসর, মানে একদম বি স্পেসিফিক, খুব ছোট একটা নির্দিষ্ট, আমরা বলতে পারি স্পেসিফিক মানে নির্দিষ্ট, একটা নির্দিষ্ট গবেষণামূলক টপিক আমাকে চয়েস করতে হবে।
আমি যদি খুব বড় একটা টপিক চয়েস করে নিই, হ্যাঁ, অল পার্সপেক্টিভে যদি ভাবি, তাহলে কিন্তু সেই রিসার্চ পেপারটা ডিসার্টেশন করা যাবে না। সেটা রিসার্চ করা যেতে পারে, বাট ডিসার্টেশনটা একটু ছোট রিলেভেন্ট কিছু টপিক হলে ভালো হয়। এনশিওর দি টপিক হ্যাজ সাফিসিয়েন্ট লিটারেচার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যে টপিকটা নিয়ে কাজ করব বা যে টপিকটা নিয়ে আমি ডিসার্টেশন করতে চাইছি, আমি টপিক সিলেকশনের ক্ষেত্রে প্লিজ কিপ ইউর মাইন্ড যে লিটারেচারটা সাফিসিয়েন্ট থাকা চাই। অর্থাৎ সেই টপিক নিয়ে কিছু কাজ যদি না হয়, তাহলে কিন্তু সেই কাজটিকে তুমি করতে পারবে না। কেন পারবে না সেটা আমি বলছি। কারণ স্কোপ অ্যান্ড ইনভেস্টিগেশনের পার্টটাও আমাদের দেখতে হবে। আমরা কয়েকটা টপিক আলোচনা করবো এবার, যে কী কী টপিক তুমি চয়েস করতে পারো, কোন কোন টপিকগুলো নিয়ে কাজ করতে পারো। যেমন আমরা কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে একটা খুব সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে ইউথদের ক্ষেত্রে, এবং ইউথদের পলিটিক্যাল পারসেপশানের ক্ষেত্রেও বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া আমাদের ইউথের পলিটিক্যাল পারসেপশান তৈরির ক্ষেত্রেও সাহায্য করছে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ, ঠিক আছে, কী ফেলছে সেটা আমরা আলাদাভাবে স্পেসিফিক করে করতে পারি। যে এই যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ যদি বলি, যে ইউথের ওপর সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কী পড়ছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে। তাহলে এই এরিয়াটা হয়ে গেল খুব ব্রড। আমি যদি খুব স্পেসিফিক করতে চাই এই টপিককে, তাহলে কি করতে পারি, যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ, পলিটিক্যাল পারসেপশান কী তৈরি করছে বা পলিটিক্যাল পারসেপশানের কী ক্ষেত্রে কী ফেলছে সেটা বলতে পারি। আমি পরে এই টপিকটা ছোটো করেছি, আরেকটা টাইটেল দিয়েছি। আরেকটা করতে পারি আমরা কি, জেন্ডার ইনইকুয়ালিটি ইন হায়ার এডুকেশন। আমি যদি বলি জেন্ডার ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া, তাহলে সেটা বড় পার্সপেক্টিভ হয়ে গেল। কিন্তু জেন্ডার ইনইকুয়ালিটি ইন হায়ার এডুকেশন আমি পার্টিকুলার একটা এরিয়া ধরে নিলাম, তাহলে ছোটো হয়ে গেল। ওকে, 3 নম্বর আরেকটা এক্সাম্পল দিচ্ছি টপিকে, দেখো মাইগ্রেশন অ্যান্ড আরবানাইজেশনের সোশিওলজিক্যাল অ্যানালিসিস। এটাকেও কিন্তু আমরা, এটা খুব ব্রড, কিন্তু মাইগ্রেশন এবং আরবানাইজেশন এটা খুব ব্রড একটা পার্সপেক্টিভ, কিন্তু এটাকে আমি এই পার্টটাকে আমি খুব ছোট্ট করে ভাবতে পারি। ন্যারো ডাউন ইউর টপিক টু মেক মোর ফোকাসড অ্যান্ড ম্যানেজেবল। এগুলো আমরা কয়েকটা টপিক বললাম, যে টপিকগুলোকে আমরা আরেকটু ছোট করে এর ওপরে কিন্তু আমরা পার্টিকুলার একটা এরিয়ার ওপরে কিন্তু ফোকাস করতে পারি। তাহলে এটা গেল আমাদের স্টেপ 1। স্টেপ 2তে চলে আসবো কি, স্টেপ 2 হচ্ছে স্টেপ 2 কন্ডাক্টিং এ লিটারেচার রিভিউ। মানে যেটা বললাম, লিটারেচার রিভিউ মানে কি একটু বলি। লিটারেচার রিভিউ মানে পূর্ববর্তী গবেষণার পর্যালোচনা। এবং কেন করব আমরা, আগের গবেষণা আমাদের আলোচনা করার কেন প্রয়োজন, আমি যে টপিকটা অর্থাৎ আমরা যে টপিকটা চয়েস করলাম, সেই টপিকের ওপর কি কি লেখা এখনও পর্যন্ত হয়েছে বা কি কি রিসার্চ এখনও পর্যন্ত হয়েছে। তাহলে পূর্ববর্তী পার্টিকুলার ওই টপিক নিয়ে পূর্ববর্তী কি কি গবেষণা আছে তোমাকে ফাইন্ড করতে হবে। ওকে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড কী কী গবেষণা হয়েছে এখনও পর্যন্ত। কালেক্ট অ্যান্ড রিভিউ বুকস, কী কোথায় পাবে এগুলো। এই যে লিটারেচার আমরা বলছি যে একটা টপিক চয়েস করছি, সেই টপিকের ওপর তুমি সেই যে টপিকটা চয়েস করেছো সেই টপিকের ওপর কী কী লেখা হয়েছে, কিন্তু কোথায় পাবে, বুকসে পাবে, জার্নাল আর্টিকেল, রিসার্চ পেপার, রিপোর্টস। ওকে, এই রিলেটেড টু এর টপিক, তোমার টপিক রিলেটেড যা জার্নাল আছে, আর্টিকেল আছে, রিসার্চ পেপার আছে, সেগুলোকে কালেক্ট করো। এবার যারা মনে করো যে বিশেষ করে অনেকেই বাংলাতে করো, বাংলাতে করলেও তোমরা সেগুলোকে অনেক পেপার আছে সেগুলো কাজে লাগাতে পারবে। বাংলা পেপার তো নেই, কিন্তু ইংলিশ পেপারগুলো বা ইংলিশ আর্টিকেলগুলোকেই পড়ে তোমাদের বাংলায় করতে হবে। এবার এই জার্নাল বা আর্টিকেল কোথায় পাবে, হ্যাঁ, শোধগঙ্গাতে তোমরা পেতে পারো, যেখানে যত আমাদের পিএইচডি থিসিস রয়েছে, পিএইচডির ওপর কাজকর্ম রয়েছে, সেগুলো তুমি পাবে শোধগঙ্গাতে ওয়েবসাইটে। আরেকটা ওয়েবসাইট আমি তোমাদের বলে দিচ্ছি, রিসার্চ গেট আর academia.edu। আমি এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমাদের ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। প্রত্যেকটি লিঙ্কে গিয়ে তোমার যে টপিক রিলেটেড তুমি
আর্টিকেল সার্চ করতে চাইছো, খুঁজতে চাইছো, সেখানে সার্চ বাটনে গিয়ে এখানে গিয়ে তোমাদের একটা সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তারপর তোমার ডিটেলস দিয়ে সাইন আপ করার পর তুমি এখানে গিয়ে সার্চ করতে পারবে এবং আর্টিকেল ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে তুমি তোমার প্রয়োজন মতো সেগুলো পড়ে রিসার্চ গ্যাপটা খুঁজতে পারবে। ওকে, লিটারেচার তাহলে কোথায় পাবে? লিটারেচারের এই জায়গাগুলো, আরও অনেক সোর্স আছে, আপাতভাবে এই দুটোকে ব্যবহার করতে পারো। শোধগঙ্গাটা বললাম, শোধগঙ্গাটাও কিন্তু আমাদের, আমি এখানে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আইডেন্টিফাইং কেন করব? আইডেন্টিফাইং গ্যাপস ইন এক্সিস্টিং রিসার্চ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। হোয়াই লিটারেচার রিভিউ ইজ ইম্পর্টেন্ট? কেন? কারণ আমি কী গবেষণা হয়েছে আমার জানা প্রয়োজন। আমি তো নতুন কিছু খুঁজতে চাইছি, আর নতুন কিছু খুঁজতে চাইলে কী আগে হয়েছে সেগুলো না জানলে তো রিপিটেশন হবে, তাই না? তাহলে আমাকে জানতে হবে কী রিসার্চ এখনও পর্যন্ত হয়েছে, অ্যান্ড হাউ ইউর স্টাডি উইল কন্ট্রিবিউট টু দি ফিল্ড। এবং আমরা যে বর্তমান টপিকটা নিয়ে কাজ করছি সেই টপিকটা কীভাবে কন্ট্রিবিউট করবে। সামারাইজ কি থিওরিজ, কিছু থিওরি সেগুলোকে সামারাইজ করা, ডিবেটস অ্যান্ড ফাইন্ডিংস ইন ইউর এরিয়া অফ স্টাডি। এক্সাম্পল, ইফ ইউর ডিসার্টেশন অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউথ অ্যাক্টিভিজম, যদি মনে হয় যে তোমরা যদি প্রথম টপিকটাকেই চয়েস করো, দেন রিভিউ পাস্ট স্টাডি হাউ অনলাইন প্ল্যাটফর্ম ইনফ্লুয়েন্স পলিটিক্যাল বিহেভিয়ার, যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ, টু কীভাবে ইউথদের পলিটিক্যাল বিহেভিয়ারকে কীভাবে ইনফ্লুয়েন্স করছে। আমরা সোশ্যাল মিডিয়া বলছিলাম ইউথ, সেটা ইউথ অ্যাক্টিভিজম, এটা করে দিতে পারি যে ইউথ অ্যাক্টিভিজম। তাহলে ইউথ অ্যাক্টিভিজমের ক্ষেত্রে প্ল্যাটফর্ম, এই যে অনলাইন প্ল্যাটফর্ম, সেটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা বা পলিটিক্যাল বিহেভিয়ারগুলোকে কীভাবে চেঞ্জ করাচ্ছে সোশ্যাল মিডিয়া। অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাকচুয়ালি ইউথদেরকে সচেতন করাচ্ছে, ইউথদেরকে পলিটিক্যাল বিহেভিয়ার সম্পর্কে জানাচ্ছে। 3 নম্বর স্টেপে চলে আসি। 2 নম্বর স্টেপ হয়ে গেল, আমি আমার রিসার্চ গ্যাপ খুঁজে নিলাম যে আমি কোন রিসার্চ গ্যাপে কাজ করব। রিসার্চ গ্যাপ দেখার পরে এবার আমাকে দেখতে হবে যে আমি কী খুঁজতে চাইছি। একটা গবেষণায় কী খুঁজতে চাইছি, এই পার্টটা যতক্ষণ তোমার কাছে ক্লিয়ার না হবে তুমি কিছুই বুঝতে পারবে না। তুমি কি করতে চাইছো, কি খুঁজতে চাইছো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ এই পার্টটার ওপর বেস করে তোমার রিসার্চ এগোবে, যে তুমি কি দেখতে চাইছো। আমি কোথায় যাব সেটার উপর ডিপেন্ড করে না যে কিভাবে যাব, কতক্ষণ সময় নেবে। কারণ কোথায় যাব মানে আমি কি করতে যাব সেটা আমার কিন্তু জানা আগে আমার খুব জরুরি। তা না হলে আমি ডিসাইড করতে পারবো না আমি বাসে যাব না ট্রেনে যাব না অন্য কোনো যানবাহনে যাব, তাই না? তাহলে এই যে একটা গবেষণার আগে আমাকে জানতে হবে আমার অবজেক্টিভ কী। ফর্মুলেটিং রিসার্চ কোশ্চেন অ্যান্ড অবজেক্টিভ, আমাকে দেখতে হবে যে ডেভেলপ ক্লিয়ার রিসার্চ কোশ্চেন। একটা কোশ্চেন তৈরি করতে হবে যে কোশ্চেনের অ্যান্সার তুমি খুঁজতে চাইছো। ওকে, এই অ্যান্সারটা তুমি খুঁজতে চাইছো। তারপর বেসড অন গ্যাপস ইন লিটারেচার, এই কোশ্চেন কীভাবে তৈরি করবে? ওই যে গ্যাপটা তুমি খুঁজছো, যে গ্যাপটা তুমি 2 নম্বর স্টেপে খুঁজলে, সেই গ্যাপের উপর বেস করে কোশ্চেন তৈরি করতে হবে। ডিফাইন রিসার্চ অবজেক্টিভ দ্যাট আউটলাইন হোয়াট ইউ এইম টু অ্যাচিভ, তুমি কি অ্যাচিভ করতে চাইছো। এক্সাম্পল, আমরা কিছু রিসার্চ কোশ্চেন এখানে রেখেছি, দুটো একটা রিসার্চ কোশ্চেন, একটা অবজেক্টিভ। আমরা কোনটাকে রেখে করেছি? একদম প্রথম যে এক্সাম্পলটা নিলাম, যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ অ্যাক্টিভিজম। ওকে, হাউ ডাজ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স পলিটিক্যাল অ্যাক্টিভিজম অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি খুব স্পেসিফিক করে দিয়েছি কোশ্চেন। দেখো আমি কী খুঁজতে চাইছি, যে কীভাবে সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টদের ওপর একটা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের ইনফ্লুয়েন্স করে। ওকে, তাহলে এটা গেল আমার কোশ্চেন, রিসার্চ কোশ্চেন। আমি এটা খুঁজতে চাইছি, এর অ্যান্সার খুঁজতে চাইছি। ওকে, অবজেক্টিভ কি? টু এক্সামিন দি রোল অফ টুইটার। আমার অবজেক্টিভ হচ্ছে কি দেখা? টু এক্সামিন দি রোল অফ টুইটার অ্যান্ড ফেসবুক ইন মোবিলাইজিং ইউথ ফর পলিটিক্যাল প্রোটেস্ট। যে পলিটিক্যাল প্রোটেস্টের ক্ষেত্রে টুইটার আর ফেসবুকের যে রোল,
সেটা যেন কোথাও এদের প্রোটেস্টের যে পার্টটা সেটাকে মোবিলাইজড করছে। এটা আমার হচ্ছে অবজেক্টিভ, যে এটাকে দেখা, এটাকে এক্সামিন করা। কার কি এক্সামিন করা? রোল অফ টুইটার অ্যান্ড ফেসবুক কিসের ক্ষেত্রে? ইন মোবিলাইজিং ইউথ ফর পলিটিক্যাল প্রোটেস্ট। ক্লিয়ার? এটা গেল আমাদের 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এবার 4 নম্বর স্টেপে আমরা চলে আসি, যে আমাদের রিসার্চ অবজেক্টিভ চলে আসলো, আমরা কোথায় যাব, কিভাবে যাব। কোথায় যাব আমরা ক্লিয়ার, কিন্তু কিভাবে যাব এখনও কিন্তু ক্লিয়ার হয়নি। এবার আমাকে কিভাবে যাব ডিসাইড করতে হবে। এবার এসছে আমরা স্টেপ নম্বর 4। 4 নম্বর স্টেপে আমরা কি ডিসাইড করব? কোথায় যাব তো ডিসাইড হয়ে গেছে, মানে আমাদের অবজেক্টিভ হয়ে গেছে, আর রিসার্চ কোশ্চেন কি সেটাও হয়ে গেছে, তাই তো? তাহলে স্টেপ 4-এ আমরা দেখব কিভাবে যাব। কিভাবে যাব মানে আমি এই রিসার্চ অবজেক্টিভটা কিভাবে, আমাদের এই রিসার্চ অবজেক্টিভটা আমরা ফুলফিল করব, যেটাকে আমরা কি বলছি, একটা গুরুত্বপূর্ণ স্টেপ, রিসার্চ মেথডোলজি। আমরা রিসার্চ মেথড তো পড়েছি। কি পড়েছি? সেখানে আমরা দেখেছি যে কোয়ালিটেটিভ রিসার্চ কি, কোয়ান্টিটেটিভ রিসার্চ কি, এবং মিক্স মেথড কি। অর্থাৎ আমাকে ডিসাইড করতে হবে আমার রিসার্চ অ্যাপ্রোচটা কি, আমি কোয়ান্টিটেটিভ করতে চাই না কোয়ালিটেটিভ করতে চাই। আমি যদি কোয়ান্টিটেটিভ করি, তোমরা তো পড়েছো যে কোয়ালিটেটিভ যদি করি, ইন্টারভিউ, কেস স্টাডি, পার্টিসিপেন্ট অবজারভেশন, এগুলো প্রত্যেকটাই হলো কোয়ালিটেটিভ, মানে গুণগত গবেষণা, রাইট? আর আমি যদি পিওরলি কোয়ান্টিটেটিভ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে সার্ভে করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মধ্যে কী থাকবে? মিন, মিডিয়ান, মোড, টি টেস্ট, জেড টেস্ট, এই যে পার্টগুলো, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যে পার্ট, এই পার্টগুলো থাকবে। তাহলে সেটাকে আমরা তখন কি বলবো? সংখ্যাগত গবেষণা। ওকে? অথবা এই দুটোরই মিক্স হতে পারে, মানে ইন্টারভিউ করছো আবার সার্ভেও করছো, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের কিছু পার্টও করছো, আবার ইন্টারভিউর মাধ্যমে কোয়ালিটেটিভ স্টাডিও করছো। তাহলে আমাকে প্রথমেই ডিসাইড করে নিতে হবে যে আমার রিসার্চ অ্যাপ্রোচটা কী হতে চলেছে, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ হলে আমার ডেটা কালেকশনের মেথড এগুলো হবে, আর কোয়ান্টিটেটিভ হলে আমার ডেটা কালেকশনের মেথড এগুলো হবে এবং অ্যানালিসিস এটা হবে, আর কম্বিনেশন হলে এগুলো সবই থাকবে। ওকে? এইবার আসছি যে এই অ্যাপ্রোচের উপর বেস করে আমার ডেটা কালেকশন করতে হবে, মানে আমাকে এটাও ডিসাইড করতে হবে যে আমি প্রাইমারি ডেটা নেব না সেকেন্ডারি। এটাও ডিসাইড করতে হবে। তাহলে ডিফাইন ডেটা কালেকশন মেথড, যে ফার্স্ট হ্যান্ড ডেটা নেবে না সেকেন্ড হ্যান্ড ডেটা নেবে। ফার্স্ট হ্যান্ড ডেটা কোনটা? যেটা তুমি নিজে সার্ভের মধ্য দিয়ে বা ইন্টারভিউয়ের মধ্য দিয়ে নিজে ফিল্ডে গিয়ে কালেক্ট করবে। অর্থাৎ তুমি সার্ভে করে যে ডেটা কালেক্ট করছো সেটা ফার্স্ট হ্যান্ড ডেটা, সেটা প্রাইমারি ডেটা। আর মনে করো তুমি তুমি ডেটা কালেকশন করবে না, তোমার কাছে সময় নেই, সময় খুব স্বল্প, বা ডেটা কালেকশন না করে তুমি সেকেন্ডারি ডেটা দিয়ে তুমি কাজ করতে চাইছো, তাহলে কী হবে? সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করতে গেলে তখন এক্সিস্টিং রিসার্চ কী আছে, পার্টিকুলার একটা টপিক চয়েস করে সেই টপিকের উপর কী রিসার্চ রয়েছে সেগুলোকে তুমি সেকেন্ডারি সোর্স হিসেবে কাজে লাগাতে পারো। সেন্সাস ডেটা কিন্তু অলরেডি পাবলিশড একটা ডেটা, তাই তো? সেন্সাসের যে রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু সার্ভের মধ্য দিয়ে ডেটা কালেকশনের পর সেই রিপোর্ট তৈরি করা হয়। তাহলে সেন্সাস অবশ্যই কিন্তু সেকেন্ডারি সোর্স। রিপোর্ট বা অন্য যে কোনো রিপোর্ট, রিসার্চ রিপোর্ট হতে পারে বা সরকারি যে কোনো রিপোর্ট, এডুকেশনের ওপর যে রিপোর্টগুলো আসে, ইকোনমির ওপর রিপোর্টগুলো আসে, আমরা যে কোনো রিপোর্ট যদি কালেক্ট করি, সেই রিপোর্ট থেকে তথ্য নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, সেই রিপোর্টের তথ্য কিন্তু আমার কাছে তখন সেকেন্ডারি সোর্সেস। ক্লিয়ার? তাহলে সেকেন্ডারি সোর্সেস ডেটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, প্রাইমারি ডেটা নিয়েও কাজ করতে পারি, আবার দুটোকে একসঙ্গে ব্যবহার করতে পারি। এবং প্রাইমারি ডেটা নিয়ে যদি কাজ করতে চাও তাহলে পরবর্তী স্টেপ কী হবে? স্যাম্পলিং একটা গুরুত্বপূর্ণ মেথড, তাই না? খুব ইন্টারেস্টিং একটা পার্ট এখানে, যে আমরা তো চয়েস করে নিলাম যে আমি ডেটা কালেকশন করব,
ডেটা কালেকশন করব, এবার ডিসার্টেশনে মিনিমাম 50টা ডেটা কালেকশন করতে হয়, মিনিমাম 50টা ডেটা কালেকশন না হলে স্ট্যাটিস্টিক্যাল যদি তুমি কোয়ালিটেটিভ করো সেক্ষেত্রে সেই রেজাল্টটা ঠিকঠাক আসবে না, সেই কারণে 50টা ধরা হয়। এবার এইগুলো যে কোনো কলেজেই আমরা দেখেছি, কিন্তু কোনো টিচারই 50টার বেশি করান না। 100টা হলে সেটা আরেকটু বড় লেভেলের কাজ হয়, সেটা বিশেষ করে মাস্টার্সে গিয়ে হয়তো বললো যে 100টা করতে। যাই হোক, তাহলে এই 50টা ডেটা 50 জনের থেকে ডেটা নেবে, এটা তুমি ডিসাইড করলে। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা যেটা হয়, ছাত্রছাত্রীরা সবথেকে বড় প্রবলেমে যেটা পড়ে, যে স্যার 50টা তো স্যার বললেন বা ম্যাডাম বললেন, কিন্তু আমরা এই 50টা চয়েস করব কিভাবে? তার জন্য কি অবশ্যই স্যাম্পলিং পড়তে হবে। স্যাম্পলিং না পড়ে ফিল্ডে কখনোই যাবে না। কারণ অনেকে কি হয়, এই যে রিসার্চ মেথডের বেসিক পার্ট, এই যে রিসার্চ মেথডোলজির এই স্টেপ 4টা আলোচনা করছি, এই স্টেপ 4-এর যদি কোনো পার্ট সম্পর্কে কারোর আইডিয়া না থাকে, তাহলে কিন্তু সে ফিল্ডে গিয়ে কাজ করতে পারবে না। ফিল্ডে গিয়ে কাজ করার জন্য এই প্রত্যেকটা পার্ট সম্পর্কে আইডিয়া থাকা প্রয়োজন। ইন্টারভিউ কী, সার্ভে কী, কেস স্টাডি কী, পার্টিসিপেন্ট অবজারভেশন কী, ফার্স্ট হ্যান্ড ডেটা কী, সেকেন্ড হ্যান্ড ডেটা মানে প্রাইমারি ডেটা কী, সেকেন্ডারি ডেটা কী, কীভাবে ডেটা কালেকশন হবে। এইবার তাহলে কী হলো, 50 জন ডিসাইড করলে কীভাবে ডিসাইড করবে বুঝতে পারছো না। কারণ মনে করো একটা গ্রাম চয়েস করেছো, বা একটা 4টে, মনে করো তোমার এলাকায় অনেকগুলো ইউনিভার্সিটি আছে, মনে করো ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে আমরা যেটা ভাবছি সেটা নিয়ে এগোই, যে কন্ডাক্টিং ইনডেপথ ইন্টারভিউ উইথ 20 স্টুডেন্ট অ্যাক্টিভিটিস অ্যানালাইজিং দেয়ার এক্সপিরিয়েন্স। আমরা ওই তাদের অ্যাক্টিভিটিগুলো দেখব এবং তাদের এক্সপিরিয়েন্সকে অ্যানালাইজ করব। কিন্তু এই 20 জনকে আমি কীভাবে নেব? তার জন্য স্যাম্পলিং মেথডের ওপর বেস করে আমি এই 20 জনকে ডিসাইড করব। সেটা হতে পারে র্যান্ডম স্যাম্পলিং, সেটা হতে পারে স্ট্র্যাটিফাইড, সেটা হতে পারে পারপাসিভ। আমরা বেসিক্যালি যখন করি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পারপাসিভটা ব্যবহার করে থাকি, কিন্তু এটা সিচুয়েশন অনুযায়ী হবে। তার জন্য অবশ্যই স্যাম্পলিংয়ের ক্লাস দেখতে হবে। স্যাম্পলিং সম্পর্কে কোনো আইডিয়া না থাকলে একবার স্যাম্পলিং দেখে নিও। স্যাম্পলিংয়ের ওপর কিছু ক্লাসও আছে, বা স্পেসিফিক্যালি তোমার টপিক দিয়ে যদি নিচে দাও, আমি বলে দিতে পারবো যে কোন স্যাম্পল তুমি ব্যবহার করতে পারো। ওকে, তোমরা কমেন্ট বক্সে জানিও যদি কোনো সমস্যা হয় স্যাম্পলিংয়ের ক্ষেত্রে, যে কিভাবে আমি এই 50 জনকে ডিসাইড করব, বা 20 জনকে আমি ডিসাইড করব। এইবার চলে আসছি যে ডেটা কালেকশান। ডেটা আমি ধরে নিলাম যে আমি 20 জনের ওপর কাজ করব, 20 জনের কাছ থেকে ডেটা নেব। আচ্ছা, এটা বলে দিচ্ছি যে ডিসার্টেশন করতে গেলে মিনিমাম 50টা লাগে, কিন্তু আমি 20 জনকে ধরে এগোচ্ছি। ডেটা কালেকশান ক্ষেত্রে এবার কী করব? ডেটা কালেকশান আমি প্রাইমারি ডেটা নেব, ডিসাইড হয়ে গেছে। আমি স্যাম্পলিং নিলাম পারপাসিভ, তাহলে আমার ডেটা কালেকশান কী হবে? প্রাইমারি, আমার স্যাম্পলিং হলো পারপাসিভ স্যাম্পলিং, মানে আমার উদ্দেশ্যকে সামনে রেখে আমি স্যাম্পলিং চয়েস করছি, ঠিক আছে? পারপাসিভ, উদ্দেশ্যমূলক নমুনায়ন। এইবার চলে আসছি যে ডেটা কালেকশান। তাহলে ডেটা তো আমাকে গ্যাদার করতে হবে, গ্যাদার ইনফরমেশন ইউজিং স্ট্রাকচারাল টেকনিক। এবং ডেটা কালেকশানের ক্ষেত্রে স্ট্রাকচার টেকনিক, আমরা কোশ্চেনিয়ার পড়েছি, প্রশ্নপত্র কীভাবে তৈরি করতে হয় এটা আমরা আগে অলরেডি জেনেছি। তাহলে সেখানে সার্ভে করতে হবে। সার্ভে করার জন্য ইন্টারভিউ বা গুগল ফর্ম, এই যে গুগল ফর্ম একটা করা যেতে পারে, গুগল ফর্মের মধ্য দিয়ে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হলো, সেখান থেকে ডেটা কালেকশন হয়ে গেল। বা ফোকাস গ্রুপ হতে পারে, এটা নর্মালি আমরা করি না, আমরা বেসিক্যালি গুগল ফর্ম বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিই। ইন্টারভিউটা কি একদম ফেস টু ফেস ডেটা কালেকশন করে, যে তখন সেটা হয়ে যাবে আমাদের কি শিডিউল, একটা শিডিউল তৈরি করে ফেস টু ফেস ইন্টারভিউ নেওয়া। আরেকটা হচ্ছে অবজারভেশনের মধ্য দিয়ে ডেটা নেওয়া যেতে পারে, যেমন ফিল্ড রিসার্চ, পার্টিসিপেন্ট অবজারভেশন বা এথনোগ্রাফি। মনে করো কোনো একটা পার্টিকুলার, অনেকে এথনোগ্রাফি করতে চায়, যে কোনো একটা পার্টিকুলার মনে করো সাঁওতাল গোষ্ঠীর উপর কেউ কাজ করবে, সাঁওতাল গোষ্ঠীর উপর কোনো কাজ করবে, সাঁওতালদের উপর। সাঁওতাল হচ্ছে পুরো করে একটা পার্টিকুলার এথনিক গ্রুপ, এদেরকে অবজার্ভ করে ইনডেপথ স্টাডি করাটা, ওকে, এথনোগ্রাফি। আর্কাইভাল রিসার্চ মানে কোনো নিউজ পেপার, গভর্নমেন্ট কোনো ডেটা, মানে কোনো নিউজ পেপার। আমরা মনে করলাম যে কেউ পণপ্রথার দ্বারা যারা এফেক্টেড হয়েছে, তাদের যে নিউজ পেপার রিপোর্ট বা নিউজ পেপারে যে তথ্যগুলো পাওয়া গেছে, সেগুলো তুমি অ্যানালিসিস করতে চাইছো, সেটাও হতে পারে। তাহলে সেটাও একটা ডেটা কালেকশানের পার্ট হতে পারে। আর যদি প্রাইমারি ডেটা নিয়ে কাজ করতে হয়, তাহলে অবশ্যই এই পার্টটা করতে হবে।
ওকে, তারপর চলে আসি এনশিওর এথিক্যাল কনসিডারেশন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট খেয়াল রাখতে হবে। আমরা রিসার্চ এথিক্স পড়েছি, প্রত্যেকেই আশা করছি রিসার্চ এথিক্স শব্দটিও শুনেছ, মানে এমন নয় যে শব্দটা শোনোনি বা পড়নি। এথিক্যাল কনসিডারেশন মানে সাচ অ্যাজ ইনফর্ম কনসেন্ট অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। আমি যার কাছ থেকে ডেটা নিচ্ছি একজন রিসার্চার হিসেবে, এটা আমার এথিক্সের মধ্যে পড়ে যে তাকে এতটুকু এনশিওর করা এবং তার কনফিডেন্সিয়ালিটি যেন কোনোভাবে, মানে তার ডেটা যেন কোনোভাবে লিক না হয়, তার ডেটা যেন কোনোভাবে বাইরে না আসে, বা বিশেষ করে এই কনফিডেন্সিয়ালিটিটুকু কিন্তু অবশ্যই তাকে জানাতে হবে। আমরা যখন কী করি, আমরা ডেটা কালেকশানের ক্ষেত্রে কিন্তু এই পার্টটা বা এই এথিক্যাল জায়গাটা আমাদের অবশ্যই রাখতে হবে। এটা হচ্ছে আমাদের রিসার্চ এথিক্স, মানে ডেটার যেন মিস ইউজ না হয় সেটা তাকে এনশিওর করা আমাদের এথিক্স বা আমাদের কাজ। ডেটা কালেকশান তো হয়ে গেল, এইবার আমার পরবর্তী কাজ ডেটা কালেকশানের পরে এই কাজটাও কিন্তু একটা বৃহৎ একটা, মানে ডেটা কালেকশান করে ছাত্রছাত্রী ডেটা কালেকশানের পরে ডেটা কীভাবে অ্যারেঞ্জ করবে, এটা একটা সমস্যা পড়ে। এটার আমি আলাদাভাবে একটা ভিডিও করব যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যে ডেটা কিভাবে কালেকশান করে সেটাকে এক জায়গায় করতে হয়। এখানে একটা সিস্টেম আছে যেটা আমরা কোডিং ডিকোডিং বলে একটা মাস্টার শিট তৈরি করতে হয়। মাস্টার শিটটা কি, মানে টোটাল মনে করো তুমি 50 জনের ডেটা নিয়েছো, সেই 50 জনের ডেটা একটা শিটে থাকবে। তাহলে কি তুমি এই একটা শিট থেকে দেখে সমস্তভাবে অ্যানালিসিস করতে পারবে, যা কিছু ডেটা কালেকশন করতে সব একটা শিটে থাকবে। একটা বড় আর্ট পেপার তৈরি করে সেখানে মাস্টার শিট তৈরি করতে হবে। তাহলে ফর কোয়ালিটেটিভ রিসার্চ আইডেন্টিফাইং প্যাটার্ন, ডেটা অ্যানালিসিস করা হচ্ছে, প্যাটার্ন দেখা, থিম দেখা, ন্যারেটিভ দেখা। তাহলে এটা গেল কোয়ালিটেটিভের ক্ষেত্রে। আর থিমেটিক অ্যানালিসিস এই পার্টটা আমি বেশি বলছি না, এই পার্টটা নিয়ে আমি আলাদাভাবে বলবো, এতটা ডিপে যাওয়ার দরকার নেই, তাহলে তোমাদের গুলিয়ে যাবে, এটা দেখার দরকার নেই। আর কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কী করতে হবে, কোয়ান্টিটেটিভ আমরা যখন অ্যাকচুয়ালি ডিসাইডেশনের ক্ষেত্রে তো এসপিএসএসের প্রয়োজন পড়বে না, তোমরা এক্সেলটা ব্যবহার করতে পারো। এক্সেল থেকে অনেক ডেটা মানে তুমি সেটাকে অ্যারেঞ্জ করতে পারো। এই যে কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে বা মাস্টার শিটটাও কিন্তু তুমি এক্সেলে করতে পারো। এক্সেলে গিয়ে কীভাবে মাস্টার শিট করবে এটাও কিন্তু একটা জানার বিষয়, এটাও আমি আলোচনা করে দেবো। তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই জানি, এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো ছাড়া কিন্তু তুমি রিসার্চ করতে পারবে না, একদম ভীষণ হোপলেস লাগবে যদি এগুলো তুমি না জানো, যে কীভাবে এক্সেলে আমি এটাকে এক জায়গায় ডেটাটা নিয়ে আসবো, কীভাবে আমি অ্যানালিসিস করব। তাহলে ডেটা প্রসেসিং, এই এত ডেটা মনে করো 50 জনের ডেটা তুললে সেই তথ্যকে অ্যারেঞ্জ করা, সেই তথ্যকে কোডিং ডিকোডিং করে প্রসেসিংয়ের জন্য তৈরি করাটা কিন্তু এই মাস্টার শিটে এসে করবে। মানে খুব সহজ কথায় মনে করো তুমি একটা সবজি রান্না করবে, ঠিক আছে, যে মার্কেট থেকে অনেক সবজি নিয়ে আসলে তারপর কি করতে হবে, সেই সবজিগুলোকে সুন্দরভাবে কাটতে হবে, কেটে প্রত্যেকটা পাত্রে অ্যারেঞ্জ করে তারপর সেগুলোকে একসঙ্গে নিয়ে তারপর সবজিটা তৈরি হবে, তাই তো। তাহলে তোমাকে এই যে 50টা হচ্ছে মনে করো মার্কেট থেকে তুমি নিয়ে এসেছো, এবার এইগুলোকে প্রত্যেকটাকে ঠিক জায়গায় বসিয়ে একে অ্যারেঞ্জ করতে হবে, তারপর কিন্তু তুমি অ্যানালিসিস করতে পারবে। এটা একটা বড় প্রসেস, এটা আমি বলে দেবো কীভাবে এক্সেল ব্যবহার করে করতে হয়। আচ্ছা, কন্ডাক্টিং কোরিলেশন, রিগ্রেশন, ফ্রিকুয়েন্সি অ্যানালিসিস। দেখো এসপিএসএস দরকার নেই, এসপিএসএস বলে দিই। এসপিএসএস হচ্ছে একটা সফটওয়্যার যে তোমাকে মেশিনকে ডেটা দিলে সে অ্যানালিসিস করে দেবে। এখন তো আরও সহজ হয়ে গেছে, এখন এআই চলে এসছে, এআইয়ের ব্যবহার হচ্ছে। তারপর এক্সাম্পল, ইফ ইউ স্টাডি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম, আমরা যেটা ধরেছিলাম সেটাকে ধরেই এগোই, যে ইউ মাইট অ্যানালাইজ টুইটার, ফেসবুক পোস্ট অর সার্ভে রেসপন্স যারা করেছে তাদের পার্টগুলোকে বা টুইটার ফেসবুকের পোস্টগুলোকে অ্যানালিসিস করলে, তাই না, ডেটা অ্যানালিসিস হলো। অ্যানালিসিস করার সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিটেটও করতে হবে, অর্থাৎ কি তুমি এর থেকে দেখতে চাইছো, অর্থাৎ কনক্লুশনে, এরপর লাস্ট স্টেজে চলে আসছে, এবার আমার কনক্লুশন। আচ্ছা, এখানেও একটা বিষয় বলে রাখি, কেউ যদি মনে করো যে কোয়ান্টিটেটিভ করছো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টেবিল করতে হবে, টেবিল ব্যবহার করে করতে পারো, টেবিল 1, টেবিল 2। এবার টেবিল তৈরিরও একটা প্রসেস আছে, এই টেবিল ধরে অ্যানালিসিস করা যায়, আমি সেটাও ওই মাস্টার শিট যখন আলোচনা করব তখন এটা বলে দেবো। আর অবশ্যই যারা ভিডিওটা দেখছো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তবেই আমি এই পার্টটা
আলোচনা করব, তোমরা একটু রেসপন্স করো। আর পরবর্তীতে অনেক পরে যারা ভিডিওটি দেখছো, মনে হচ্ছে অনেক দিন আগের ভিডিও, তাদের ক্ষেত্রেও বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কোনো সমস্যা হলে আমাদের কাছে যদি সেই টপিকের ওপর কোনো ভিডিও থাকে, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এরপর আসছি আমরা লাস্ট স্টেজে। দেখো, ডিসাইডেশনের পার্টটা অতটাও সহজ নয়, একটু সিস্টেমেটিক্যালি যেতে হবে, তা না হলে কিন্তু কঠিন হয়ে যাবে বা বুঝতে পারবে না। এবার কনক্লুশন পার্টে কী করতে হবে, তুমি যে এত ডেটা অ্যানালিসিস করলে তোমার কি ফাইন্ডিংস যেগুলো, সেগুলো তুলে ধরতে হবে। এবং একই সঙ্গে তুমি কি কি সমস্যা ফেস করেছো সেটা তুলে ধরতে পারো। প্রোভাইডিং রেকমেন্ডেড ফর ফিউচার রিসার্চ কী কী হতে পারে, হ্যাঁ, বা রাইট। এবং এই পার্টটা যখন করবে তখন অবশ্যই কী করতে হবে, ক্লিয়ার ফর্মাল অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, যেটা তোমরা এসএসসি পেপারে প্রত্যেকেই শিখেছো, যে কীভাবে রিসার্চ রিপোর্ট লিখতে হয়। মানে আলটিমেটলি লাস্ট প্যারাতে এই যে কনক্লুশনে তোমাকে ওভারঅল রিপোর্টটা লিখতে হবে, লজিক্যাল ফ্লো দিয়ে প্রত্যেকটা সেকশন কিভাবে কানেক্টেড, একদম প্রথম থেকে প্রত্যেকটা সেকশন কিভাবে কানেক্টেড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেই কানেকশানটা তোমাকে দেখাতে হবে লজিক্যাল ফ্লো দিয়ে, প্রত্যেকটা সেকশনে, একটা সেকশন আর একটা সেকশনের সঙ্গে কীভাবে কানেক্টেড, একটা ডেটা আর একটা ডেটার সঙ্গে কীভাবে কানেক্টেড, এই যে কোরিলেশনটা দেখানো। এবং মাল্টিপল টাইম সেটাকে তোমাকে গ্রামার চেক থেকে শুরু করে স্ট্রাকচার, প্রুফরিড, সমস্ত বারবার সেটাকে চেক করে তারপর তোমাকে ফাইনাল কনক্লুশনে আসতে হবে। এবার ফাইনাল কনক্লুশনে আসলেই তো তোমার শেষ হলো না, এরপর তোমার গুরুদায়িত্ব কি, যে সাইটেশন সোর্স মেনশন করা। অর্থাৎ তুমি যে পেপারগুলোকে ব্যবহার করছো, যে রিসার্চ পেপার, যে রিসার্চ রিপোর্ট ব্যবহার করছো, অর্থাৎ যেখান থেকে তুমি তথ্য নিয়েছো সেগুলোকে অবশ্যই মেনশন করা। ওকে, এগুলোকে মেনশন না করলে এটাকে বলা হয় যে প্লাগারিজমে ধরা পড়া। প্লাগারিজম মিনস হচ্ছে কোনো ডেটা যদি কপি হয়, মানে তুমি রিসার্চ করছো তাহলে অবশ্যই তোমার সেই গবেষণাটা একটা নতুন কোনো ক্ষেত্র তৈরি করবে। সেই নতুনত্ব বা নিউনেস যদি না থাকে তাহলে সেই গবেষণাটা তো কোনো প্রয়োজন নেই, গবেষণার মূল্যহীন। তাহলে এখানে প্লাগারিজমের অ্যাভয়েডেন্সটা কিন্তু রাখতে হবে। তবে এটা বলে রাখি, ডিসাইডেশনের ক্ষেত্রে প্লাগারিজমের পার্টটা আসে না, কিন্তু তারপরেও এই পার্টটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। তার মানে এই নয় যে রেফারেন্স বিবলিওগ্রাফি দেবো না, হ্যাঁ, রেফারেন্স বিবলিওগ্রাফিটা কিন্তু একটা পার্ট, লাস্ট পার্ট, এটা হচ্ছে লাস্ট স্টেপ। কিন্তু তোমাদের ক্ষেত্রে, ডিসাইডেশনের ক্ষেত্রে, যেহেতু তোমরা এটা পাবলিশ করছো না, যদি পাবলিশডের সময় অবশ্যই প্লাগারিজম চেক হবে যে সেটার নতুনত্ব আছে কি না, তবেই সেটা পাবলিশড হবে। ওকে, তাহলে এই প্লাগারিজমের প্রচুর সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার আছে। তোমরা কেউ যদি মনে কর তোমার কাজটার দেখতে চাইছো যে আমার কাজটা নতুনত্ব কত % আছে, বা আমার প্লাগারিজমের ক্ষেত্রে কোনো কপি পেস্ট কিছু আছে কি না, সেটা অনলাইন বিভিন্ন ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেখানে তুমি টেস্ট করতে পারো, সেখানে ফ্রিতে টেস্ট করতে পারো, একবার চেক করে দেখতেই পারো যে তোমার এটা প্লাগারিজমের মধ্যে আসছে কি না। এবার রেফারেন্সের কথা বলি। রেফারেন্সে নর্মালি আমরা এপিএটা ব্যবহার করি, ঠিক আছে, APS 6 Gen, APS 6 এডিশনটা আমরা ব্যবহার করি, সেই ফরম্যাটেই তুমি এটা করতে পারো। আর হার্ভার্ড, MLA এই সাইটেশন স্টাইলগুলো আমরা ব্যবহার করি না সোশ্যাল সায়েন্সে সাধারণত। বুক সাইট, জার্নাল আর্টিকেল, অনলাইন সোর্স যেগুলো তুমি ব্যবহার করেছো সেগুলো এই APA ফরম্যাটে তোমাকে প্রপারলি ব্যবহার করতে হবে, রেফারেন্সিং স্টাইল। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি লাস্ট পার্ট। আমি রেফারেন্স থেকে শুরু করে পরবর্তীতে আরও এই রিলেটেড আরও আমি পার্ট আলোচনা করব, কিন্তু তার আগে বলবো যে তোমরা একটু এর উপরে কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানিও, তারপর সেই অনুযায়ী আলোচনা হবে। আশা করছি মোটামুটি আমি একটা মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দিতে পারলাম যে তোমরা কীভাবে রিসার্চ ডিসাইডেশনটা কীভাবে করবে, কীভাবে টপিক সিলেকশন করবে, এই সমস্ত পার্টগুলো একটু একটা আইডিয়া দিতে পারলাম, যেটার উপর বেস করে তোমরা আপাতভাবে এগোতে পারবে। তারপর এগোতে অনেক সমস্যা হবে, তারপর সেই সমস্যাগুলো যদি তোমরা ফেস করো তোমরা কমেন্ট বক্সে জানিও, পরবর্তীতে আমি সেই টপিকের উপর ভিডিও করব। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।